সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের ভ্যাট সংক্রান্ত দুশ্চিন্তা দূর করার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবা। আমি সবাইকে রিকোয়েস্ট করব অন্তত একবার হলো এই ক্লাসটা দেখবা। ইনশাল্লাহ সামান্য একটু সময় ব্যয় করলে তোমরা ভ্যাট সংক্রান্ত যত ধরনের পেইন এতদিন পেয়েছো এরপরে আর কখনো কোনো ধরনের প্রবলেম হবে না। তো শুরু করছি আজকের ক্লাসটা। আমরা শুরুতে ভ্যাট সংক্রান্ত আসলে জাবেদা নিয়ে কথা বলবো। জাবেদা নিয়ে কথা বলতে বলতে আমি অনেক কিছু বলবো, তবে শুরুতে আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভ্যাট জিনিসটা হচ্ছে কি, এটা একটা জিনিসের সংক্ষিপ্ত রূপ। যেমন ভ্যাটের প্রথম বি দিয়ে আমরা বলবো হচ্ছে ভ্যালু, এতে হচ্ছে অ্যাডেড। তাহলে ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড, টিতে হচ্ছে ট্যাক্স, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট শব্দের পূর্ণ রূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে যদি আমি বাংলাতে বলি, ভ্যালু শব্দের অর্থ হচ্ছে মূল্য, অ্যাডেড মানে হচ্ছে সংযোজন, খেয়াল করবা, অ্যাডেড মানে হচ্ছে সংযোজন, ট্যাক্স মানে হচ্ছে কর। তাহলে বাংলাতে এটাকে বলা হয় মূল্য সংযোজন কর। এবং এটাকে যদি আমি বাংলাটাকে সংক্ষেপ করি, তাহলে প্রত্যেকটা প্রথম অক্ষর নাও, মূল্যের মু, সংযোজের স, করের ক, মূসক। তাহলে এই যে আমি চারটা জিনিস দেখেছি, দেখে চারটা জিনিসই কিন্তু একটা জিনিসের নাম, সেটা হচ্ছে ভ্যাট। তাহলে যেটাই ভ্যাট সেটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেটাই মূল্য সংযোজন কর, যেটাকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে মূসক। এখন একটা প্রশ্ন সবসময় অনেকের মনে কাজ করে, ভ্যাট আসলে কি? অনেকে প্রশ্ন করে, স্যার ভ্যাট আসলে কি? এটা কি আয় না ব্যয় না সম্পদ না দায় না অন্য কিছু? আসলে ভ্যাট কখনো আয় বা ব্যয় হতেই পারে না। ভ্যাট কোনো কিছু না বললে, মূসক বা ভ্যাট কোনো কিছু না বললে আমরা সাধারণত দায় ধরবো। কারণ আমরা নিজেদেরকে ব্যবসায়ী হিসেবে মনে করব, আর মনে করব আমরা যত ধরনের পণ্য বা প্রোডাক্ট বিক্রি করেছি তার বিনিময়ে আমরা যে টাকাটা কাস্টমার কাছ থেকে আদায় করেছি, সেই কাস্টমারের টাকার মধ্যে কাস্টমাররা ভ্যাটের টাকাও আছে, যেই টাকাটা মূলত সরকারকে আমাদের জমা দিতে হবে। সেজন্য বিক্রেতার কাছে সব সময় ভ্যাট হচ্ছে দায়। কিন্তু ক্রেতা যিনি ভ্যাটটা দিয়েছেন পণ্য ক্রয়ের সময়, তার কাছে এই ভ্যাটটা হচ্ছে সম্পদ। কেন সম্পদ? কারণ তাকে ভ্যাটটা দিতে হতো, সে পরবর্তীতে যাতে তার না দেওয়া লাগে সে পূর্বেই ভ্যাটের টাকাটা পরিশোধ করে দিয়েছে, তার জন্য সে অগ্রিম খরচের মতো করে এটাকে আমরা সম্পদ মনে করব। জাস্ট এতটুকু মাথা রাখা, ভ্যাট সংক্রান্ত কোনো কথা বলা আসলে ভ্যাট কোনো কিছু না বললে দায়। এখন আসো ভ্যাটের চরিত্র নিয়ে একটু কথা বলি। চরিত্র কেমন? ভ্যাট হচ্ছে, আমি বলি সবসময়, একটা দালালের মতো। কার মতো ভাইয়া? দালালের মতো। কেমন? ভ্যাট যার সাথে থাকবে তার সাথেই আচরণ করবে। অর্থাৎ ভ্যাটটা যদি কোনো কারণে ক্রয়ের সাথে থাকে ভাই, তাহলে ক্রয় যেদিকে যাবে ভ্যাটটাও সেদিকে দৌড় দিবে। অর্থাৎ ক্রয়ের স্বাভাবিক ব্যালেন্স কি ভাইয়ারা? ডেবিট, তাহলে ভ্যাটের স্বাভাবিক ব্যালেন্স হয়ে যাবে ডেবিট। আবার ভ্যাট যদি কোনো কারণে কার সাথে থাকে বলো, তোমরাই বলতে পারো, বিক্রয়ের সাথে থাকে, তাহলে বিক্রয়ের স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট, ভ্যাট চলতি হিসাবে তখন ক্রেডিট হয়ে যায়। ভ্যাট যদি ক্রয় ফেরতের সাথে থাকে তখন ক্রেডিট হয়ে যাবে ঠিক একইভাবে। আবার বিক্রয় ফেরত যে স্বাভাবিক ব্যালেন্স যেহেতু ডেবিট, ভ্যাট বিক্রয় ফেরতের সাথে থাকলে ডেবিট হয়ে যায়। তার মানে এটার আচরণটা অনেকটা দালালের মতো। ওকে, আর কোনো কিছু না বললে আমরা ভ্যাটটাকে মনে করবো দায়। এখন আসো তাহলে আমরা জাস্ট একটা বিষয় দেখি, ভ্যাট সহ পণ্য ক্রয়। এখন তোমরাই বলো, ভ্যাট সহ পণ্য ক্রয় করলে ভ্যাটটা কার সাথে আছে? ক্রয়ের সাথে আছে। তাহলে আমাদের জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট। ওকে, ক্রয় ডেবিট আমরা লিখলাম। আর আমি তো বলেছি ভ্যাট যেহেতু ক্রয়ের সাথে আছে, তাহলে ভ্যাট চলতি হিসাবও কি হয়ে যাবে ভাইয়া? ভ্যাট চলতি হিসাবও হয়ে যাবে ডেবিট। ফাইন। আর ভ্যাটটা কোনো কিছু বলা নাই, আমরা ধরে নিলাম নগদে ক্রয় করেছি আমরা পণ্যটা, তাহলে নগদান ক্রেডিট। যদি নগদ না হয়ে ধারে হতো তাহলে পাওনাদার ক্রেডিট হতো, বিলে হলে প্রদেয় বিল ক্রেডিট হতো, সমস্যা নাই। চেকে হলে ব্যাংক ক্রেডিট হতো। বাকি সেম তো, বাকি এই দুইটা জিনিস তো সেমই থাকবে। এখন প্রবলেম হচ্ছে টাকাটা আমি কিভাবে দেব, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আসেন এটাকে ক্লিয়ার করি। ভ্যাট সহ যদি বলা থাকে, ভ্যাট সহ মানে হচ্ছে এই যে 23,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, এটার ভিতরেই ভ্যাটের টাকাটা অলরেডি অন্তর্ভুক্ত আছে। তাহলে এই যে 23,000 টাকা আমাদের ভ্যাটে ক্রয় আছে, তার মধ্যে ভ্যাটের টাকা আছে। এখন কত আছে? ভ্যাট সহ বললে আমরা বাংলাদেশের আইন অনুসারে ভ্যাট হয় সাধারণত 15%। তো এই 15%কে আমরা কি করব? 15% সমান হচ্ছে 100 ভাগের হচ্ছে 15%-এর মান। কিন্তু যেহেতু ভ্যাট সহ বলা আছে, ঐকিক নিয়মে যদি এটাকে আমরা সমাধান করতে চাই, তখন ওই যে ভ্যাটের যে হারটা এটা নিচের সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমাদের কি হচ্ছে? ভ্যাটের টাকাটা কত বের হচ্ছে? এই যে 23,000কে আমরা কি করছি? 15 দিয়ে গুণ করে 115 দিয়ে ভাগ করতে হবে। অথবা এটাকে সংক্ষেপে তুমি
23/3 অর্থাৎ 5 দিয়ে কাটাকাটি করলে 23/3। অনেক সময় আমাদের এমসিকিউতে আসে যে বাংলাদেশের ভ্যাটের ফ্যাক্টর হচ্ছে 23/3, এটাও আসতে পারে। সো যেটাই করো না কেন ক্যালকুলেশন কাটাকাটি করার পর এখানে আসবে ভ্যাটের টাকা কত, 3000। এখন এটা কার সাথে ছিল, ক্রয়ের সাথে ছিল, তার মানে এটা ক্রয় ভ্যাট। তাহলে আমরা যেটা বের করেছি এটা ছিল ক্রয় ভ্যাট। তাহলে ক্রয় ভ্যাট কি আমরা জানি সম্পদ, সেই হিসাবে এটা ডেবিট। তাহলে ক্রয় ভ্যাট এখানে কত হবে ভাইয়া, 3000। তাহলে টোটাল ভ্যাট সহ ক্রয় ছিল 23000, যার মধ্যে ভ্যাট হচ্ছে 3000। সো ক্রয় হবে অবশ্যই কত, 20000। আর এই ফুল টাকাটা আমরা নগদে পরিশোধ করেছি, সেজন্য ফুল টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জাবেদা। তাহলে এই জাবেদাটা ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু বলো। এবার আসো, ভ্যাট সহ পণ্য ক্রয় তো জাবেদা করলাম, তাহলে ভ্যাট সহ নগদে পণ্য বিক্রয় জাবেদা পারবেন না? অবশ্যই পারবেন। বিক্রয় আপনাকে কি করে দিবেন, ক্রেডিট করে দিবেন, বিক্রয় ক্রেডিট। ওকে, বিক্রয়ের সাথে ভ্যাটটা যেহেতু বিক্রয়ের সাথে আসে, তাহলে ভ্যাটও কি হয়ে যাবে, এখন ক্রেডিট হয়ে যাবে। দেখেন কত মজার জিনিস। তাহলে ভ্যাট চলতি হিসাব কি হয়ে যাবে, অবশ্যই ক্রেডিট হয়ে যাবে। এখন কিভাবে বের করবা, একইভাবে যেহেতু ভ্যাট সহ বলা আছে, 46,000কে কি করবা, 15 দিয়ে গুণ করে 115 দিয়ে ভাগ করবা, বের হবে 6000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের কথা। এই 6000 টাকা হলে আমি ভ্যাট চলতি হিসাবে এখানে 6000 টাকা লিখবো, ফাইন। আর বিক্রয় হতে হবে আমার কত, 46 থেকে যদি 6 ভ্যাট হয় তাহলে বিক্রয় হবে 40,000। আর যেহেতু নগদে বিক্রি করেছি, আমাদের নগদ টাকা আসবে, তাহলে নগদান হিসাব ডেবিট হয়ে যাবে, 46,000 নগদান ডেবিট, 46,000। এই হচ্ছে আমাদের ভ্যাট সংক্রান্ত ক্রয় বিক্রয় জাবেদা। এরপরে যে জাবেদাটা আছে সেম জাবেদা, ভ্যাট সহ। তাহলে আমাদের কি হবে, একই রকম জাবেদা, ক্রয় ডেবিট হবে, খেয়াল করো, ভ্যাট চলতি ডেবিট হবে। আর আমাদের যেহেতু 50% চেকে পরিশোধ করছে, তার মানে বাকি 50% নগদে, তার মানে এখানে ব্যাংক ক্রেডিট হবে অর্ধেক আর নগদান ক্রেডিট হবে অর্ধেক। এই তো এখন প্রবলেম হচ্ছে, এখানে একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা এতক্ষণ যাবত কি করেছি, এই যে 23,000কে 15 দিয়ে গুণ করেছি, বা 46,000কে 15 দিয়ে গুণ করে 115 দিয়ে ভাগ করেছি। কিন্তু ভাইয়া যদি বলা হয় যার উপর 50% চেকে পরিশোধ করছে, যার মূল্য, আচ্ছা সেম বিষয় হয়ে গেছে, এখানে আর কোনো টেনশন নাই। জাস্ট আমরা কি করব, ওই যে এখানে কত আছে, এখানে ছিল হচ্ছে আমাদের 23,000 লিখে দিব, সরি 23,000 না, 20,000, এখানে 3,000, 23,000 হবে। এই 23,000-এর অর্ধেক 11,500 করে, 11,500 করে আমরা কি করে দেব, নগদে এবং চেকে দিয়ে দিব। এই তো ক্লিয়ার ভ্যাট সংক্রান্ত যত জাবেদা আছে। এরপরে আমরা একটু পরেরটা দেখব, যে পণ্য বিক্রয় 10,000 টাকা, যার উপর 15%। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, পণ্য বিক্রয় 10,000 টাকা, এটার উপর আলাদা করে ভ্যাট, মানে এই বিক্রয়ের মধ্যে কিন্তু ভ্যাটটা নাই। এতক্ষণ আমরা যখন 15 দিয়ে 115 দিয়ে ভাগ করেছি, সেটা কোন ক্ষেত্রে করেছি, যখন ভ্যাট সহ, অর্থাৎ ভ্যাটটা আমাদের কোথায় ছিল, ওই ক্রয় বা বিক্রয়ের ভিতরে ছিল। কিন্তু এখানে কিন্তু এই ভ্যাটটা এটার মধ্যে নাই, সেক্ষেত্রে এখানে আর আমাদের এই রুলস হবে না, এখানে নর্মালি 15% করে দিবেন। ওকে, তাহলে পণ্য বিক্রয়, তার মানে পণ্য বিক্রয় করলে আমাদের বিক্রয় ক্রেডিট হবে, খেয়াল করেন, বিক্রয় ক্রেডিট। ওকে, কত টাকা, বিক্রয় ক্রেডিট 10,000 টাকা, কিন্তু ভ্যাট কিন্তু এখানে নাই, সেজন্য বিক্রয়ের টাকা আমরা ফুল 10,000-ই লিখে দিব। এবার 15% ক্রেডিট হলে ভ্যাট, যেহেতু বিক্রয়ের সাথে ভ্যাট, তাহলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হয়ে যাবে। তাহলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হবে কত, 10,000 টাকার 15% কত, 10,000 টাকার 15% হচ্ছে 1,500 টাকা। ওকে, ক্রেডিট। এবার ডেবিট হবে কি বলেন তো, এই ক্রেডিটের যোগফলটাই হয়ে যাবে ডেবিট, যার 50% নগদে দিবেন, 40% ধারে, আর কত 10% বিলের মাধ্যমে। তাহলে যে মারফতে বিক্রি করবেন সেটাই ডেবিট হবে, তাহলে নগদান ডেবিট। তারপরে ধারে হলে আমাদের কি হবে, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট। আর বিলে হলে আমাদের প্রাপ্য বিল বা প্রাপ্য নোট ডেবিট। এই হচ্ছে জাবেদাটা। দেখেন কত এক্সক্লুসিভ একটা জাবেদা, খুবই নর্মাল জিনিস। এখন কত টাকা, এই দুইটা 11,500-এর 50% কত, 11,500 হচ্ছে কত, 5,750, মেবি 5,750, 11,500-এর এটা ডেবিট। এবার দেনাদারের 40% যত হবে 11,500, জাস্ট এই যে 11,500, এটা 40% বের করবেন, এরপরে 10% বের করবেন, 10% 1150, এখানে আসবে 1150।
আর বাকি টাকাটা এখানে লিখলে আপনার জাবেদা হয়ে যাবে। আরেকটা জাবেদা আছে, ট্রেজারিতে ভ্যাট জমা দেওয়া হলো, জাস্ট এখানে আমাদের ভ্যাট জমা দিয়েছি, এই যে আমরা ব্যবসা হিসেবে, সেজন্য ভ্যাট চলতি হিসাবটা এখন আমাদের কি হয়ে যাবে, দায়টা কমে যাবে, তাহলে ভ্যাট চলতি হিসাব কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। অন্যদিকে আমার ব্যাংক থেকে টাকা চলে যাবে, ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে। ওকে, এ হচ্ছে ভ্যাট সংক্রান্ত যত ধরনের জাবেদা আছে, যত ধরনের ঝামেলা আছে, সব ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকের ক্লাসের পর আর কখনো ভ্যাট সংক্রান্ত কোনো প্রবলেমে পড়লে তোমরা এই ভিডিওটা দেখবা ইনশাল্লাহ। আমার মনে হয় এর চেয়ে সহজ ভিডিও তোমাদের হতেই পারে না, কারণ আমি খুব অল্প সময়ে টোটাল বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি।